আসসালামু আলাইকুম ব্যাংকার ভাই বোনেরা, ভালো আছেন সবাই আশা করি। তো আজকের আলোচনা হচ্ছে সেই সকল ব্যাংকার ভাই বোনদের জন্য যারা ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা দিচ্ছেন বা দিবেন বলে মনে করছেন। তবে অ্যাকাউন্টিং এর যে অঙ্কগুলো থাকে সেগুলো নিয়ে ভয় পাচ্ছেন তাদের জন্য, এবং বিশেষ করে যারা নন কমার্স ব্যাকগ্রাউন্ডের আমার মতো তাদের জন্য আজকে এই ক্লাস, অর্থাৎ তাদেরকে জাস্ট শেখানোর জন্য না, সাহস দেওয়ার জন্য। আসলে আমি যদি নন কমার্স ব্যাকগ্রাউন্ডের হয়ে আমি যদি ফার্স্ট অ্যাটেম্পটেই ব্যাংকিং ডিপ্লোমা ২ পার্টই শেষ করতে পারি, তাহলে নিশ্চয়ই আপনিও পারবেন। এই মেসেজটুকুই শুধু আপনাদের দিতে চাই। অ্যাকাউন্টিং তেমন কোনো জটিল বিষয় নয়। আসলে গণিত রিলেটেড কোনো বিষয় কিন্তু জটিল নয়। জাস্ট একটু আপনাকে সাহস করে দেখতে হবে। ঠিক আছে? তো এই বিষয়গুলোই আমি আপনাদের বলব। আপনাদের শেখানোর মতো সাহস এবং যোগ্যতা কোনোটিই আমার নেই। জাস্ট আপনাদের সাথে আলোচনা করছি। আমি কি করে অ্যাকাউন্টিং দেখলাম, বুঝলাম এবং পরীক্ষা দিলাম, পাস করে গেলাম। সেই জিনিসটুকুই জাস্ট আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভুল হলে অবশ্যই দেখবেন এবং কমেন্ট আকারে জানাবেন। তো ওকে, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তো বিশাল জিনিস, এখানে অনেক বিষয় পড়তে হবে। তো আজকে আমরা অত কিছু আলোচনা করব না। আমরা দেখতে পাচ্ছি এখানে পে ব্যাক পিরিয়ড, অ্যাভারেজ রেট অফ রিটার্ন, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, নেট প্রেজেন্ট ভ্যালু, ইন্টারনাল রেট অফ রিটার্ন, আইআরআর যেটাকে বলছি আমরা, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, ডেপ্রিসিয়েশন, ডিসকাউন্টেড, অনেকগুলো বিষয় কিন্তু এখানে আলোচনায় আসবে। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডেপ্রিসিয়েশন। কারণ এই ডেপ্রিসিয়েশন বিষয়টি কিন্তু এই বাকি যে আলোচনাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু প্রয়োজন পড়বে। তা আমরা ডেপ্রিসিয়েশনের থিওরিতে যাব না। আমরা কিন্তু গুগলে সার্চ দিলেই কিন্তু থিওরিটা কিন্তু সহজে পেয়ে যাব। তবে আমরা উল্টো দিক থেকে শুরু করব। আগে প্র্যাকটিক্যালি বিষয়টাকে আমরা জানবো জিনিসটা কি, তারপর সংজ্ঞা আপনি নিজেই পারবেন। ওকে? তা আমরা ডেপ্রিসিয়েশন কি, ডেপ্রিসিয়েশন নিয়ে আমরা আজকে ক্লাসগুলো সীমাবদ্ধ রাখবো। ওকে? তো ডেপ্রিসিয়েশন বিষয়টা যদি আমি সহজ করে বলি, ডেপ্রিসিয়েশন হচ্ছে ক্ষয়। অর্থাৎ আপনি আজকে ১০০ টাকার একটি কিছু কিনলেন। সাপোজ আমি যদি সহজ ভাষায় বলি, আমরা ব্যাংকে সবাই কম্পিউটার ব্যবহার করি। আপনি আজকে ৮০,০০০ টাকায় একটি কম্পিউটার কিনলেন। এই কম্পিউটারটি ১ বছর পরে কিন্তু তার মূল্য ৮০,০০০ টাকা থাকবে না। অর্থাৎ আজকে যে এই কম্পিউটারটির মূল্য ৮০,০০০ টাকা, এটা সময়ের সাথে সাথে কিন্তু তার দামটা বা মূল্যটা কম হয়ে যাচ্ছে। তাহলে তার মূল্য কিছু ক্ষয়ে যাচ্ছে আমরা বলি। এই যে ক্ষয় হয়ে যাচ্ছে, এখন বললাম যে ১ বছর পরে সেই কম্পিউটারটার মূল্য আমি বললাম ৭০,০০০ টাকা। তাহলে কিনেছিলাম ৮০,০০০ টাকায়, ১ বছর পরে কত? ৭০,০০০ টাকা। তাহলে এই যে মাঝখান দিয়ে ১০,০০০ টাকা নাই হয়ে গেছে, এই যে নাই হয়ে যাওয়াটা, এটাকে আমরা বলছি তার ক্ষয় বা ডেপ্রিসিয়েশন। এখানে আরো দুটো জিনিস আমরা বলেছি। তার প্রাথমিক মূল্য ছিল হচ্ছে ৮০,০০০ টাকা। তাহলে বছরের শুরুতে এই যে তার মূল্য ৮০,০০০ টাকা কেনার সময়, এটা হচ্ছে সেই সময়ে তার বুক ভ্যালু। আবার ১ বছর পরে ১০,০০০ টাকা ক্ষয় হয়ে যাওয়ার পর বর্তমান ১ বছর পরে তার মূল্য কত? ৭০,০০০ টাকা। তাহলে ১ বছর পরে তার বুক ভ্যালু হচ্ছে ৭০,০০০ টাকা। তাহলে আমি যেই সময়ে মূল্যটা দেখছি, যেই সময়ে তার মূল্যটা কত, এই মূল্যটা ওই সময়ের বুক ভ্যালু আমরা বলবো। ওকে? আর যেটা ক্ষয় হয়ে গেছে বছরব্যাপী, এটাকে আমরা বলছি ডেপ্রিসিয়েশন। ওকে, একেবারে বাংলা কথা। এই কথাগুলো জাস্ট থিওরি আকারে আমরা পরবর্তীতে আমরা জাস্ট দেখে নেব। আমরা এই জায়গাতে আমরা এই ক্লাসে শুধু দেখব ডেপ্রিসিয়েশনটা কিভাবে আমরা হিসাব করব। অর্থাৎ ডেপ্রিসিয়েশন হিসাব করার জন্য বেশ কিছু মেথড কিন্তু ব্যবহার করা হয়। আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি, আমি কয়েকটি মেথডের নাম লিখেছি। একটি হচ্ছে স্ট্রেট লাইন মেথড, একটি হচ্ছে ডিমিনিশিং ব্যালেন্স মেথড, ডাবল ডিক্লাইনিং মেথড, সাম অফ এয়ার ডিজিট মেথড এবং ইউনিটস অফ প্রোডাকশন মেথড। সবচেয়ে বেশি ব্যবহার হয় কিন্তু স্ট্রেট লাইন মেথড। তো আমরা প্রত্যেকটা মেথড সম্পর্কে একটু একটু করে জানবো, এবং পরবর্তীতে যখন আমরা অঙ্কগুলো করব, আমরা যখন এনপিভি বের করব, হ্যাঁ, তখন কিন্তু এই যে আমরা কিভাবে ডেপ্রিসিয়েশন করছি, ডেপ্রিসিয়েশন করার পর কিভাবে ট্যাক্স ক্যালকুলেশন করছি, এগুলো কিন্তু এখানে আসবে। তো ওকে, আমরা প্রথম যে মেথডটি স্ট্রেট লাইন মেথড, সেই মেথডটি একটু আগে দেখি। তো স্ট্রেট লাইন মেথডে আমরা যখন ডেপ্রিসিয়েশন হিসাব করব, কিভাবে করব একটু দেখি। ডেপ্রিসিয়েশন মেথডের ফর্মুলা কি আমরা দেখতে পাচ্ছি, যে ডেপ্রিসিয়েশন মেথডের ফর্মুলা হচ্ছে যে কস্ট অফ অ্যাসেট মাইনাস স্যালভেজ ভ্যালু বাই ইউজফুল লাইফ। আমরা এই কথাগুলো একটু দেখি। যে কস্ট অফ অ্যাসেট, সাপোজ আমি একটা পণ্য কিনলাম, যে পণ্যটার দাম হচ্ছে ১,০০,০০০ টাকা। ওকে? তাহলে ১,০০,০০০ টাকা, এই যে প্রাথমিক যে ভ্যালুটা, অর্থাৎ যেই টাকা দিয়ে আমি সেই পণ্যটাকে ক্রয় করে নিয়ে আসলাম, এইটাই হচ্ছে কস্ট অফ অ্যাসেট। অর্থাৎ যেই অ্যাসেটটা আমি ক্রয় করলাম তার কস্ট, অর্থাৎ খরচটা, আমি যত টাকা খরচ করে ওই অ্যাসেটটাকে আমি পেলাম। ঠিক আছে? একটা জিনিসকে
পাওয়ার জন্য, তাকে নিয়ে আসার জন্য আমার যত টাকা বের হয়ে যাচ্ছে আমার কাছ থেকে, সেটা হচ্ছে কস্ট অফ অ্যাসেট। তাহলে কস্ট অফ অ্যাসেট কত টাকা? 1,00,000 টাকা। ওকে, স্যালভেজ ভ্যালু, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। স্যালভেজ ভ্যালুটা কি? অর্থাৎ আমরা এটাকে সাধারণত রেসিডুয়াল ভ্যালু বলে থাকি। অর্থাৎ মনে কর টোকেন ভ্যালুও কিন্তু আমরা এটাকে বলি। অর্থাৎ সাপোজ আমি একটা কম্পিউটার ব্যবহার করছি আমার ব্যাংকে, তাহলে এই কম্পিউটারটা 5 বছর আমি ব্যবহার করব। আমি চিন্তা করলাম, ব্যাংক এটা সময় বেঁধে দিল যে এই কম্পিউটারটা 5 বছর আমরা ব্যবহার করব। 5 বছর পরে এই কম্পিউটারটা সাপোজ ধরা হলো যে এটা 20,000 টাকাতে আমরা বিক্রি করব, অথবা 10,000 টাকায় বিক্রি করব। তাহলে তার টোটাল জীবন শেষে, অর্থাৎ টোটাল ইউজফুল লাইফ শেষে আমরা 5 বছর ব্যবহার করব। 5 বছর পর মানে ভাঙড়ি আকারে যে দামে বিক্রি করব, সহজ কথা। অর্থাৎ কম্পিউটারটা ব্যবহার করার পর আমরা ভাঙড়িতে যদি কম্পিউটারটাকে বিক্রি করি, তাহলে বলা হলো যে 10,000 টাকা আমরা পাবো। এই যে 10,000 টাকা ভাঙড়িতে বিক্রি করার ফলে যে টাকাটা আমরা পাবো, এটাকে আমরা বলছি স্যালভেজ ভ্যালু। ওকে, তাহলে একইভাবে আমি যদি একটা ফ্রিজ যদি বাড়িতে কিনে নিয়ে আসি, ফ্রিজটি হয়তো 10 বছর ব্যবহার করার পরে আমি বললাম যে ফ্রিজটি যদি ভাঙড়িতেও বিক্রি করি ভাঙাড়িওয়ালার কাছে, তাও আমি 10,000 টাকা পাবো। এই যে ভাঙাড়িওয়ালার কাছে বিক্রি করে আমি যে টাকাটা পেলাম, সেটাই হচ্ছে কিন্তু স্যালভেজ ভ্যালু বা রেসিডুয়াল ভ্যালু। ওকে, তাহলে এটা তো আমি অল টাইম পাবো, তাহলে ওইটা কিন্তু আমি ক্ষয় করতে পারবো না। অর্থাৎ আমি যে টাকাটা ব্যবহার শেষেও সেটাকে বিক্রি করে পাবো, সেটাই হচ্ছে স্যালভেজ ভ্যালু। ইউজফুল লাইফ মানে আমি হচ্ছে কত বছর এই প্রোডাক্টটি ব্যবহার করতে চাই, সেটাই হচ্ছে ইউজফুল লাইফ। ওকে, আমরা যদি একটা ছোট্ট উদাহরণ এখানে দেখি, তাহলে মনে হয় আমাদের বুঝতে একটু সুবিধা হবে। ওকে, আমি একটি পণ্য ক্রয় করলাম, সাপোজ একটি অ্যাসেট কিনলাম, সেই অ্যাসেটটির আমরা মূল্য ধরলাম হচ্ছে 1,00,000 টাকা। ওই যে আমরা একটা পণ্য ক্রয় করলাম, তার মূল্য হচ্ছে 1,00,000 টাকা। ওকে, এখন আমি ধরলাম যে এই পণ্যটা আমি ব্যবহার করব হচ্ছে 5 ইয়ার্স, এবং ব্যবহার শেষ করে আমার এই পণ্যটা আমি ভাঙাড়িওয়ালার কাছে বিক্রি করব হচ্ছে 20,000 টাকায়। তাহলে 20,000 টাকা হচ্ছে আমার স্যালভেজ ভ্যালু। তাহলে কস্ট অফ অ্যাসেট থেকে স্যালভেজ ভ্যালু আমার কি করতে হবে? বিয়োগ করতে হবে। এই যে 20,000 টাকা কি করলাম? বিয়োগ করলাম। কয় বছর ব্যবহার করতে চাই? আমি বললাম এটাকে আমি 5 ইয়ার্স ব্যবহার করতে চাই। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা কত হবে আমি সেটা এখন যদি বের করে দেখাই এখানে, তাহলে 1,00,000 থেকে 20,000 টাকা যদি বাদ দিই, তাহলে থাকে হচ্ছে 80,000 ডিভাইড বাই 5, তাহলে 5-16 80,000। তাহলে এই যে কিন্তু আমরা পেয়ে গেলাম যে প্রতি বছরে তার ডেপ্রিসিয়েশন হবে কত? 16,000 টাকা। ওকে, তাহলে আমরা এই যে স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন কিভাবে বের করবো আমরা কিন্তু পেয়ে গেছি। অর্থাৎ প্রত্যেক বছর, তাহলে প্রথম বছর ডেপ্রিসিয়েশন হবে 16,000 টাকা, দ্বিতীয় বছর ডেপ্রিসিয়েশন হবে 16,000 টাকা, তৃতীয় বছরও 16,000 টাকা, এইভাবে 5 বছরে 5-16 80,000 টাকা ডেপ্রিসিয়েশন হবে। এবং সেই প্রোডাক্টটার স্যালভেজ ভ্যালু কত টাকা? 20,000 টাকা থেকে যাবে। এখন কথা হলো, স্যালভেজ ভ্যালু যদি না থাকে, আমরা ধরলাম যে এই পণ্যটাকে ব্যবহার করার পর আমরা কিছুই পাবো না, অর্থাৎ তার ভ্যালু হয়ে যাবে 0। সেক্ষেত্রে এই 20,000-এর জায়গায় কত বসবে? এখানে জাস্ট এই একই অঙ্ক যদি আমরা করি, আমরা বললাম যে স্যালভেজ ভ্যালু 0, তাহলে 1,00,000 টাকা, 1,00,000 থেকে 0 বিয়োগ, তারপরে ভাগ করবো কয় দিয়ে? 5 দিয়ে। সেক্ষেত্রে ডেপ্রিসিয়েশন হবে কত? 1,00,000 ভাগ 5 মানে 20,000 টাকা পার ইয়ার। ওকে, তাহলে প্রত্যেক বছর সেক্ষেত্রে আমার ডেপ্রিসিয়েশন হবে হচ্ছে 20,000 টাকা। তাহলে আশা করা যায় স্ট্রেট লাইন মেথডে আমরা কি করে ডেপ্রিসিয়েশন বের করব আমরা বুঝতে পেরেছি। ওকে, এরপরের মেথডটি কি রয়েছে আমরা দেখি একটু। এরপরের মেথডটি রয়েছে ডিমিনিশিং ব্যালেন্স মেথড। এটাকে কিন্তু ডিক্লাইনিং ব্যালেন্স মেথড বা রিডিউসিং ব্যালেন্স মেথডও কিন্তু বলা হয়। ওকে, এই জায়গাতে যদি আমরা ফর্মুলাটা একটু দেখি, যে এখানে ডেপ্রিসিয়েশনটা, প্রত্যেক বছরের ডেপ্রিসিয়েশনটা আমরা কি করে বের করব। এখানে বলা হচ্ছে বুক ভ্যালু গুণিত ডেপ্রিসিয়েশন রেট। ওকে, বুক ভ্যালু গুণিত ডেপ্রিসিয়েশন রেট। আমরা কিন্তু বুক ভ্যালু বিষয়টা কিন্তু বলেছে। হোয়াট ইজ বুক ভ্যালু? বুক ভ্যালু হচ্ছে আমি যেই বছরের ডেপ্রিসিয়েশন বের করব, ওই বছরের শুরুতে এই প্রোডাক্টটার ভ্যালু কত রয়েছে। অর্থাৎ আমি যখন যেদিন কিনে নিয়ে আসলাম, আমি একটি প্রোডাক্টকে যেদিন কিনে নিয়ে আসলাম, তাহলে সেই দিন ওই প্রোডাক্টটির বুক ভ্যালুটা কত, পারচেজ প্রাইস যেটা সেটাই। সাপোজ আমি একটি কম্পিউটার 1,00,000 টাকাতে কিনে নিয়ে আসলাম, তাহলে সেই যেই দিন কিনে নিয়ে আসলাম, বছরের শুরুতে যেদিন ব্যবহার শুরু করছি, সেই দিন কম্পিউটারটার বুক ভ্যালু কত? 1,00,000 টাকা। তাহলে এটা যেদিন ব্যবহার হবে, 1 বছর পর ক্ষয় হবে, ক্ষয় হওয়ার পরে ডেপ্রিসিয়েশন হওয়ার পরে 1 বছর পরে যে ভ্যালুটা থাকবে, সেটা হচ্ছে ওই বছরের শুরুতে তার বুক ভ্যালু। ওকে, তাহলে আমরা এখানে যে ফর্মুলাটা পাচ্ছি, ফর্মুলাটা কি? যে ডেপ্রিসিয়েশনটা হবে বুক ভ্যালু গুণিত ডেপ্রিসিয়েশন রেট। তাহলে এই ক্ষেত্রে আমরা
ডেপ্রিসিয়েশনটা কি করে বের করব সেটা যদি একটু দেখতে চাই, তাহলে আমরা একইভাবে আমি 1 লক্ষ টাকা দিয়ে একটি সাপোজ কম্পিউটার কিনে নিয়ে আসলাম। 1 লক্ষ টাকা দিয়ে আমরা একটা কম্পিউটার কিনে নিয়ে আসলাম। আমরা বললাম এটাকে আমরা 5 বছর ব্যবহার করতে চাই। কত বছর ব্যবহার করতে চাই? 5 বছর আমরা এটাকে ব্যবহার করতে চাই। এখন কথা হলো তাহলে যে আমার প্রথম বছরের ডেপ্রিসিয়েশন কত হবে? এর আগে আমরা দেখলাম স্ট্রেট লাইন মেথডে প্রত্যেক বছরে কিন্তু ডেপ্রিসিয়েশন সেম, অর্থাৎ আমরা ডেপ্রিসিয়েশন একটা বের করে ফেললাম, প্রত্যেক বছরে আমরা সেম ডেপ্রিসিয়েশন করব। কিন্তু এই জায়গাতে আমরা দেখছি যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা হবে বুক ভ্যালু গুণিত ডেপ্রিসিয়েশন রেট। তাহলে প্রথম বছরে আমরা বুক ভ্যালু কত পাবো? 1 লক্ষ টাকা। এখন হোয়াট ইজ ডেপ্রিসিয়েশন রেট? ডেপ্রিসিয়েশন রেটটা হচ্ছে 1/n। কি বলছি আমরা? 1/n গুণিত 100, 1/n গুণিত 100। তাহলে এই যে হোয়াট ইজ এন, এনটা হচ্ছে আমি কত বছর এটাকে ব্যবহার করতে চাই। তাহলে আমি যদি 5 বছর ব্যবহার করতে চাই তাহলে এন এর মান হচ্ছে কত? এন এর মান হচ্ছে 5। তাহলে আমি যদি 5 বছর ব্যবহার করি তাহলে 1/5 গুণিত 100, তাহলে ইকুয়াল টু কত? 5 20 হচ্ছে 100 ইকুয়াল টু 20%। ওকে, তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম ডেপ্রিসিয়েশন রেটটা হচ্ছে কত পার্সেন্ট? 20%। তাহলে আমি যদি এটাকে 10 বছর ব্যবহার করতে চাইতাম তাহলে ডেপ্রিসিয়েশন রেট কত হতো? 1/10 ইন্টু 100 ইকুয়াল টু কত হতো? ইকুয়াল টু হচ্ছে 10%। তাহলে আমার কত বছর ব্যবহার করতে চাই তার উপর ভিত্তি করে কিন্তু আমরা ডেপ্রিসিয়েশন রেটটা ব্যবহার করতে পারবো। ওকে, তাহলে এই জায়গাতে আমরা যদি প্রথম বছরে ফার্স্ট ইয়ারে আমরা ডেপ্রিসিয়েশনটা ব্যবহার করতে চাই, ফার্স্ট ইয়ারে যদি আমরা ডেপ্রিসিয়েশন ব্যবহার করতে চাই তাহলে 1 লক্ষ গণিত 20%। তাহলে 1 লক্ষকে যদি আমরা 20% দিয়ে যদি আমরা গুণ করি তাহলে রেজাল্টটা কত আসে? 1 লক্ষ টাকার 20% ইকুয়াল টু, তাহলে আমরা কিভাবে হিসাব করব? দিস ইকুয়াল টু 1 লক্ষ গুণিত 20/100। ওকে, এই তো। হ্যাঁ, তাহলে এই যে এখান থেকে আমার দুটো জিরো এখান থেকে কি হলো? কেটে গেল। তাহলে ইকুয়াল টু কত? 20,000 টাকা। ইকুয়াল টু গুণ করলাম 20,000 টাকা, অথবা সরাসরি আমরা 1 লক্ষ ইন্টু 20% একবারে ক্যালকুলেটর টিপেই কিন্তু আমরা বের করতে পারি কত টাকা? এই যে 20,000 টাকা। ওকে, তাহলে 1 লক্ষ টাকার আমরা 20% পেয়ে গেলাম হচ্ছে 20,000 টাকা। তাহলে আমরা প্রথম বছরে ডেপ্রিসিয়েশন পেয়ে গেলাম 20,000 টাকা। এখন প্রশ্ন হলো এই যে 20,000 টাকা আমরা পেলাম, তাহলে দ্বিতীয় বছরে বুক ভ্যালুটা কত হবে? দ্বিতীয় বছরে বুক ভ্যালুটা হবে এই যে 1 লক্ষ টাকা ছিল তার প্রথম বছরের শুরুতে বুক ভ্যালু, এখন দ্বিতীয় বছরের শুরুতে বুক ভ্যালুটা কত? তাহলে ডেপ্রিসিয়েশন হয়ে গেছে 20,000 টাকা, তাহলে 1 লক্ষ থেকে 20,000 বাদ দিলে হচ্ছে 80,000 টাকা। এই যে 80,000 টাকা। তাহলে এটা হচ্ছে সেকেন্ড ইয়ারের হচ্ছে আমার বুক ভ্যালু। তাহলে সেকেন্ড ইয়ারের আমি যদি ডেপ্রিসিয়েশনটা বের করতে চাই তাহলে 80,000 গণিত 20%। একইভাবে 80,000 গণিত 20%। তাহলে আমি যদি 80,000-এর 20% করি, ইজিলি যদি আমরা ক্যালকুলেটর দিয়ে এটাকে যদি আমরা বের করে ফেলি তাহলে কত আসবে? 16,000 টাকা। ওকে, এই যে 16,000 টাকা হচ্ছে আমাদের কি সেকেন্ড ইয়ারের ডেপ্রিসিয়েশন। তাহলে এই মেথডে আমরা কি দেখছি? প্রথম দিকে ডেপ্রিসিয়েশন বা ক্ষয়টা হবে বেশি এবং ধীরে ধীরে ক্ষয়ের পরিমাণটা কি হচ্ছে? কমে যাচ্ছে। ওকে, তাহলে আমরা আশা করা যায় যে বিষয়টা বুঝতে পেরেছি। তাহলে একইভাবে এখন তৃতীয় বছরের আমাদের বুক ভ্যালুটা কত হবে? 80,000 থেকে 16,000 বাদ দিয়ে যেটা হয় সেটা হচ্ছে আমার তৃতীয় বছরের বুক ভ্যালু। ওকে, একইভাবে তারপরে বিয়োগ করে হবে চতুর্থ বছর, তারপরে পঞ্চম বছর। আশা করা যায় যে আমরা বুঝতে পেরেছি এবং লাস্টে যে টাকাটা থেকে যাবে আমরা সেটাকে কি বলবো? সেটাকে বলবো আমরা স্যালভেজ ভ্যালু। যে টাকাটা থেকে যাবে লাস্টে সেটাকে আমরা বলবো 5 বছর পরে হচ্ছে স্যালভেজ ভ্যালু। ওকে, তো এটা নিয়ে আরো কিছু কথা রয়েছে। স্যালভেজ ভ্যালু যদি ঠিক করে বলে দেয় যে এত টাকা স্যালভেজ ভ্যালু রাখতেই হবে, তাহলে শেষ বছরের যে আমার ডেপ্রিসিয়েশনটা আছে সেটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করব। যাই হোক, সেটা আমরা অঙ্ক করার সময়, অঙ্ক যখন আমরা করব তখন এই বিষয়গুলো আমরা আরো দেখবো। ওকে, এর পরের যে মেথডটা সেটা হচ্ছে আমরা এর পরের মেথডটা যদি দেখি, ডাবল ডিক্লাইনিং মেথড। এই ডাবল ডিক্লাইনিং মেথডটা কিন্তু অলমোস্ট আমরা আগের যে মেথডটা দেখলাম ডিমিনিশিং ব্যালেন্স মেথড বা ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, এই মেথডেরই জাস্ট সেম। সেটা আমরা হচ্ছে সেটাকে জাস্ট ডাবল করে বললেই হবে। অর্থাৎ আমরা যদি এটাকে ডাবল ডিক্লাইনিং মেথডটা যদি আমরা বলতে চাই, এই জায়গাতে জাস্ট ডেপ্রিসিয়েশন রেট যেটা আমাদের রয়েছে, এই ডেপ্রিসিয়েশন রেটটা যেটা হবে, এই ডেপ্রিসিয়েশন রেটটা হবে ডিক্লাইনিং মেথডের যে এই যে ডিক্লাইনিং মেথডটা আমরা লিখে রেখেছি, এই ডিক্লাইনিং মেথডের যে ডেপ্রিসিয়েশন রেট তার ঠিক ডাবল। অর্থাৎ এই জায়গাতে যদি আমরা ডেপ্রিসিয়েশনটা হিসাব করি তাহলে সাপোজ আমার 1 লক্ষ টাকার একটা প্রোডাক্ট আমরা নিলাম। এখন আমাদের প্রথম কাজ কি? যে ডেপ্রিসিয়েশন রেটটা বের করা। তাহলে ডেপ্রিসিয়েশন রেট আমরা এর আগে ডিক্লাইনিং মেথডে শিখলাম কি? 1/n।
এখানে জাস্ট 1/n গুণিত 2। ওকে, তারপরে আমরা পার্সেন্ট বের করার জন্য আমরা কি দিচ্ছি, এই যে 100। তাহলে সেম জিনিস, জাস্ট 1/n ইন্টু 100, জাস্ট ডাবল ডিক্লাইন মানে কি, তার সাথে 2 গুণ করে দিব আমরা, ডাবল হয়ে যাবে। অর্থাৎ যদি আমরা এই প্রোডাক্টটাকে 5 বছর ব্যবহার করতে চাই, কত বছর, 5 বছর, তাহলে 1/5 গুণিত 2 গুণিত 100, তাহলে কত হচ্ছে, 5 20 হচ্ছে 100, 20 দুগুণে 40%। দেখুন এর আগের বার কিন্তু আমরা ডেপ্রিসিয়েশন রেট হিসাব করেছিলাম 20%, কিন্তু এবার হয়ে গেল কত, 40%। এটাই হচ্ছে ডাবল ডিক্লাইন। অর্থাৎ আমার ডিক্লাইনিং মেথডে যে রেট ছিল এখানে হবে তার ঠিক ডাবল। তাহলে একইভাবে 1 লক্ষ টাকার প্রথম বছরের বুক ভ্যালু তো 1 লক্ষ টাকায়, তার যদি আমরা 40% নিয়ে আসি, তাহলে ডেপ্রিসিয়েশন হয়ে গেল কত টাকা, 40,000 টাকা। ওকে, তাহলে 40,000 টাকা নাই হয়ে গেল, খরচ হয়ে গেল। তাহলে এখন বুক ভ্যালু সেকেন্ড বছরে, দ্বিতীয় বছরে বুক ভ্যালু কত হবে, 60,000, 60,000 টাকা। ওকে, এখন এর পরের বছর যখন আমরা এটাকে ডেপ্রিসিয়েট করব, তখন কিন্তু 40% রেটে এটাকে আবার আমরা কি করব, এটাকে আবার আমরা 40% রেটে ডেপ্রিসিয়েট করব। ওকে, তাহলে 60,000 এর 40% আবার খরচ হয়ে যাবে, আবার এখান থেকে বিয়োগ করে যেটা হবে সেটা হবে তৃতীয় বছরের বুক ভ্যালু। ওকে, তাহলে ডিক্লাইনিং মেথড এবং ডাবল ডিক্লাইনিং মেথডটা আমরা বুঝতে পারলাম। এটা অলমোস্ট সেম, শুধুমাত্র ডিক্লাইনের থেকে ডাবল ডিক্লাইনের রেটটা কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। ওকে, এরপরের আমরা যদি মেথডটা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে সাম অফ ইয়ার ডিজিট মেথড, এটাকে এসওয়াইডি বলা হয় সংক্ষেপে। এটাও কিন্তু একটা ইজি মেথড। আমরা এই মেথডটা নিয়ে একটু এখন কথা বলতে চাই। এটা কিভাবে বের করব আমরা যদি একটু দেখি। ওকে, তাহলে সাম অফ ইয়ার ডিজিট মেথড, আমরা এই মেথডটা এখন একটু দেখবো যে কিভাবে এটা আসলে নির্ণয় করা হয়। ফর্মুলাটা আমরা কি দেখতে পাচ্ছি, ফর্মুলা দেখতে পাচ্ছি যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ইকুয়াল টু রিমেইনিং লাইফ বাই সাম অফ দ্য ইয়ার গুণিত কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু। ওকে, তো আমরা একটু সহজ করে এটা একটু বলি। সাপোজ একই উদাহরণ আমরা বারবার দিচ্ছি, অর্থাৎ 1 লক্ষ টাকা দিয়ে আমরা একটা প্রোডাক্ট কিনলাম। এই যে 1 লক্ষ টাকা দিয়ে আমরা একটা প্রোডাক্টকে কিনলাম, আমাদের টার্গেট হলো এটাকে 5 বছর ব্যবহার করব। কত বছর ব্যবহার করব, 5 বছর। তাহলে এই যে 1 বছর যোগ 2 বছর যোগ 3 বছর যোগ 4 বছর যোগ 5 বছর, এই যে প্রত্যেক বছরটাকে আমরা যোগ করলাম, 1 আর 2 3 আর 3 6 আর 4 10 আর 5 15, এটাকেই বলা হচ্ছে সাম অফ ইয়ার। অর্থাৎ আমি যত বছর ব্যবহার করতে চাই, এই বছর সংখ্যাগুলোকে আমি যোগ করলাম, অর্থাৎ 1 2 3 4 5, এই প্রত্যেকটা বছরকে যোগ করে হচ্ছে সাম অফ ইয়ার। এই যে নিচের ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে গেছি, সাম অফ ইয়ার, এটা কিন্তু আমরা পেয়ে গেছি। ওকে, এরপরে কস্ট তো বুঝতেই পারছি যে 1 লক্ষ টাকার সেলভেজ ভ্যালু তো আমরা একটু আগে বললাম যে ব্যবহার শেষে আমরা কি দেখাতে চাই, যে কত টাকা থাকলো এটা আমরা দেখাতে চাই। আমরা ধরলাম যে এই প্রোডাক্টটা ব্যবহার করার পর আমাদের ভাঙাড়িওয়ালার কাছে আমরা বিক্রি করব হচ্ছে 10,000 টাকায়। তাহলে সেলভেজ ভ্যালু কত টাকা, সেলভেজ ভ্যালু হচ্ছে 10,000 টাকা। ওকে, তাহলে কস্ট পেলাম হচ্ছে 1 লক্ষ টাকা, স্যালভেজ ভ্যালু পেলাম হচ্ছে 10,000 টাকা। তাহলে এই যে স্যালভেজ ভ্যালুটা বাদ দিয়ে যেটুকু থাকবে সেটুকুতেই আমরা ডেপ্রিসিয়েশন করব, তাই না, সেটুকুকেই তো আমরা ক্ষয় করব, আর বাদ বাকি 10,000 টাকা থেকে যাবে। এই জন্য যখন স্যালভেজ ভ্যালু বিয়োগ করবো, সবসময় কস্ট থেকেই কিন্তু স্যালভেজ ভ্যালুটা বাদ দিব, আর বাকি যে টাকাটুকু থাকে এটুকুকেই কিন্তু আমরা ক্ষয় করব। ওকে, এখন আমরা এই জায়গাতে যে সাম অফ দ্য ইয়ার পেয়েছি, রিমেইনিং লাইফটা কি, রিমেইনিং লাইফটা হচ্ছে যে আমি যখন শুরু করছি প্রথম বছরে, তখন তার রিমেইনিং লাইফ কত। অর্থাৎ আমি চিন্তা করেছি এই প্রোডাক্টটা আমি 5 বছর ব্যবহার করব, তাহলে আমি এখন ব্যবহার শুরু করলাম, তাহলে তার রিমেইনিং লাইফ কত, 5 বছর। দ্বিতীয় বছরের শুরুতে আমি যখন এটাকে ব্যবহার শুরু করব, তার রিমেইনিং লাইফ কত, 4 বছর। তৃতীয় বছরের শুরুতে তার রিমেইনিং লাইফ কত, 3 বছর, এবং লাস্ট ইয়ারের রিমেইনিং লাইফ কিন্তু 1 বছর। ওকে, তাহলে আমি যদি প্রথম বছর ফার্স্ট ইয়ারে, এই যে ফার্স্ট ইয়ারে আমি যদি রিমেইনিং লাইফ চিন্তা করি প্রথম বছরে, তাহলে প্রথম বছরে রিমেইনিং লাইফ কিন্তু 5 বছর, অর্থাৎ টোটাল লাইফটাই কিন্তু তার পড়ে আছে। তাহলে এই যে রিমেইনিং লাইফ হচ্ছে 5 ইয়ার্স, সাম অফ দ্য ইয়ার্স হচ্ছে 15, এখানে কত হবে 1 লক্ষ, এই যে কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু, তাহলে 1 লক্ষ থেকে 10,000 বাদ দিলে কত, আমি একবারে বসাইলাম হচ্ছে 90,000। ওকে, এই যে 90,000 বসাই দিলাম, তাহলে কত হলো, 6 15 হচ্ছে 90,000, মানে হচ্ছে উপরে 6,000 আর 5 6 30,000। তাহলে আমরা কি দেখলাম, প্রথম বছরে তার ডেপ্রিসিয়েশন হচ্ছে 30,000 টাকা। ওকে, তাহলে ফার্স্ট ইয়ারে তার ডেপ্রিসিয়েশন হচ্ছে কত, 30,000 টাকা। তাহলে একইভাবে আমরা যদি এখন চিন্তা করি যে সেকেন্ড ইয়ারে ডেপ্রিসিয়েশনটা কত আমরা বের করতে চাই, সেকেন্ড ইয়ারে ডেপ্রিসিয়েশন যদি আমরা বের করি, তাহলে একইভাবে সেকেন্ড ইয়ারে ডেপ্রিসিয়েশন কত হবে, তাহলে সেকেন্ড ইয়ারে রিমেইনিং লাইফ কত, সেকেন্ড ইয়ারে
প্রথম বছর শেষে, সেকেন্ড ইয়ারে, তাহলে আর কত বছর তার লাইফ পড়ে আছে? আর লাইফ পড়ে আছে হচ্ছে 4 বছর। যেহেতু আমি চিন্তা করেছি 5 বছর ব্যবহার করবে, 1 বছর শেষ হয়ে গেছে, তাহলে 4 বাই হচ্ছে কত 15 গণিত। ওকে, গণিত এবার কত দিব আমরা? তাহলে টোটাল হচ্ছে আমরা ভ্যালুটা, এই কস্ট সব সময় কিন্তু টোটাল যে কস্ট, এখানে কিন্তু বুক ভ্যালুর কিন্তু কথা নাই। বুক ভ্যালু যখন বলা হবে তখন কি আমরা প্রথম বছর ডেপ্রিসিয়েশন করার পরে যে টাকাটা থাকলো সেটা হচ্ছে বুক ভ্যালু, কিন্তু এখানে কিন্তু বুক ভ্যালু না, এখানে পুরো কস্টটাই কিন্তু আমরা বসাবো। তাহলে কত হাজার বসাবো এখানে? 90,000। ওকে, তাহলে 90,000 অর্থাৎ 1 লক্ষ থেকে 10,000 বাদ দিই, তাহলে কত হলো? এখানে হচ্ছে 6 15 হচ্ছে 90, 6,000, এই 4 6 কত 24,000। ওকে, একইভাবে আমি যদি থার্ড ইয়ারের কথা চিন্তা করি, তাহলে থার্ড ইয়ারে তার লাইফ থাকবে কতদিন? আর তার লাইফ থাকবে হচ্ছে 3 বছর, তাহলে 3 বাই 15 গুণিত 90,000, তাহলে কত 318,000 হবে। একইভাবে যদি ফোর্থ যে আমাদের বছরটা, তাহলে ফোর্থ বছরে আমাদের ফোর্থ ইয়ারে আমাদের আর 2 বছর তার সময় থাকবে, তাহলে 2 বাই 15 গুণিত 90,000 মানে ভাগ করে 6,000 হবে, 6 দুগুণা 12,000, এবং লাস্ট ইয়ারে খরচ হবে কত? 6,000 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম বছরে ডেপ্রিসিয়েশন হচ্ছে বেশি এবং ধীরে ধীরে কিন্তু ডেপ্রিসিয়েশনটা কমে যাচ্ছে। তাহলে এই সাম অফ ইয়ার ডিজিট মেথডে আমরা কিভাবে কাজটা করব, কিভাবে আমরা ডেপ্রিসিয়েশন বের করব, আশা করা যায় যে এটা বুঝতে পেরেছি। ওকে, এরপরে আমরা যে মেথডটা দেখব সেটা হচ্ছে ইউনিটস অফ প্রোডাকশন মেথড। এই মেথডটাও কিন্তু বাংলাদেশে ব্যবহার হয়। ক্যাপিটাল মেশিনারি যারা ব্যবহার করে বিভিন্ন, আমরা যদি অটো রাইস মিলের যদি মেশিনগুলো ড্রায়ারগুলোর কথা চিন্তা করি, যেটা কত বছর ব্যবহার করবে, তার ডেপ্রিসিয়েশন কিভাবে হিসাব করবে, তাহলে বড় বড় ক্যাপিটাল মেশিনারি যে সকল ফ্যাক্টরিতে ব্যবহৃত হয় তাদের ডেপ্রিসিয়েশন ব্যবহার করার জন্য ইউনিটস অফ প্রোডাকশন মেথড কিন্তু আমরা ব্যবহার করে থাকি। যে কত ইউনিট, বা যেগুলো হচ্ছে সাপোজ একটা সাবান তৈরির ফ্যাক্টরি কত ইউনিট সাবান তৈরি করবে, হ্যাঁ, এরকম যারা বিভিন্ন বড় বড় ক্যাপিটাল মেশিনারি যে সকল ফ্যাক্টরিতে ব্যবহার হয় তারা কিন্তু এই ইউনিটস অফ প্রোডাকশন মেথডটা ব্যবহার করে থাকে। ওকে, তাহলে এই জায়গাতে আমরা কিভাবে এটা বের করবো এটা যদি আমরা একটু দেখতে চাই, তাহলে আমরা একটু দেখি। এখানে আমরা এখানকার ডেপ্রিসিয়েশন ফর্মুলাটার দিকে যদি একটু তাকাই, কি বলছে এখানে? কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু। এটা তো আমরা বুঝছি যে কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালুটা কি, আর টোটাল এস্টিমেটেড আউটপুট, এবং এখানে আছে অ্যাকচুয়াল আউটপুট। ওকে, এখন আমি যদি বললাম যে আমরা 1 লক্ষ টাকা দিয়ে আমরা একটা মেশিন কিনলাম। ওকে, আমরা বললাম এই মেশিনটা দিয়ে আমরা সাবান তৈরি করব। আমরা বললাম এই মেশিনটা তার টোটাল লাইফে 40,000 পিস সাবান তৈরি করতে পারে। কত পিস সাবান তৈরি করতে পারে? আমরা বললাম 1 লক্ষ টাকার মেশিনটা 40,000 পিস সাবান তৈরি করতে পারে। এবং আমরা আরেকটা জিনিস বললাম যে এই মেশিনটা যখন আমরা ব্যবহার করার পর ভাঙাড়িওয়ালার কাছে বিক্রি করব, তখন আমরা বললাম যে এটা 20,000 টাকা আমরা বিক্রি করতে পারবো। ওকে, তাহলে এটা হচ্ছে স্যালভেজ ভ্যালু, এটা হচ্ছে আমাদের কস্ট। ঠিক আছে, এই যে টোটাল এস্টিমেটেড আউটপুট, এটাই হচ্ছে এই যে কত ইউনিট এই মেশিনটা উৎপাদন করতে পারে। এই মেশিনগুলোর ক্ষয় কিন্তু নির্ভর করে এর ব্যবহারের উপরে, অর্থাৎ এটা কতটুকু ব্যবহার করছি তার উপরেই কিন্তু নির্ভর করে এটার ক্ষয়। অর্থাৎ এই যে আউটপুট, অর্থাৎ এখানে আমি কতটুকু ব্যবহার করছি, কতটুকু চালাচ্ছি, তার উপর ভিত্তি করে যে ডেপ্রিসিয়েশনটা করি, সেটা হচ্ছে এই ডেপ্রিসিয়েশনটা। তাহলে আমরা এই জায়গাতে যদি এখন আমরা দেখতে, আমরা বললাম যে এখন যদি 10,000 ইউনিট যদি আমরা উৎপাদন করি, অর্থাৎ 10,000 পিস সাবান তৈরি করলে মেশিনটার ডেপ্রিসিয়েশন কত বের করব আমরা। তাহলে কিভাবে করব? এটা কিন্তু তাহলে বছরের উপর কিন্তু নির্ভর করছে না, টাইমের উপর কিন্তু নির্ভর করছে না, এটা নির্ভর করছে প্রোডাকশনের উপরে, অর্থাৎ কতটুকু প্রোডাকশন করছি তার উপর ভিত্তি করে কিন্তু ডেপ্রিসিয়েশনটা হচ্ছে। তাহলে এখন যদি আমরা এভাবে ডেপ্রিসিয়েশনটা বের করতে চাই, আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে কি পাবো? তাহলে এই যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ইকুয়াল টু, অর্থাৎ 10,000 ইউনিট উৎপাদনের জন্য কত টাকা ডেপ্রিসিয়েশন হচ্ছে মেশিনের। তাহলে আমরা হিসাব করব কিভাবে? এই যে 1 লক্ষ, এই যে কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু, তাহলে 1 লক্ষ থেকে 20,000 বাদ, তাহলে 1 লক্ষ থেকে 20,000 বাদ দিলে কত থাকে? উপরে 80,000, এই যে উপরে কত থাকে? 80,000 বাই 40,000, অর্থাৎ টোটাল এস্টিমেটেড আউটপুট কত? 40,000। এই যে এইটুকু দিয়ে আমরা কি পাচ্ছি? এইটুকু দিয়ে পাচ্ছি প্রতি ইউনিট উৎপাদনের জন্য তার কত ডেপ্রিসিয়েশন হচ্ছে। তাহলে পার ইউনিট, অর্থাৎ আমাদের 40 ইউনিট উৎপাদন করতে মেশিনের খরচ হয়ে যাবে কত? 80,000 টাকা, অর্থাৎ 80,000 টাকা ক্ষয় হয়ে যাবে। তাহলে পার ইউনিট উৎপাদন বের করে ডেপ্রিসিয়েশন বের করে ফেললাম। তার সাথে এখন এই 10,000 ইউনিটের জন্য কত খরচ হবে, এই তো হলো সহজ হিসাব। তাহলে আমরা যদি এটা হিসাব করি 40,000কে 80,000, 80,000কে 40,000 ভাগ করলে 2 গুণিত 10,000 ইকুয়াল টু কত? 20,000। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা
যে কত ইউনিটের জন্য কত ডেপ্রিসিয়েশন হচ্ছে এটা কিন্তু আমরা বের করে ফেলতে পারি। তাহলে হিসাবটা আমরা বুঝে ফেলেছি। স্যালভেজ ভ্যালু যদি না থাকে তাহলে আমরা স্যালভেজ ভ্যালু জাস্ট বিয়োগ করব না, এই আর কি। ওকে, এখন আমরা যে বিষয়টা দেখব যে এই যে আমরা এতগুলো মেথড শিখলাম ডেপ্রিসিয়েশনের, কোথায় আমরা কোন মেথডটা ব্যবহার করব। ওকে, এই যে অ্যাসেট টাইপ বিল্ডিং এবং রিয়েল এস্টেট অ্যাসেট যদি হয়, আমাদের বিল্ডিং এবং রিয়েল এস্টেট যে অ্যাসেটগুলো সেগুলো ডিপ্রিসিয়েশন করার জন্য আমরা যে মেথডটা ব্যবহার করব সেটা হচ্ছে স্ট্রেট লাইন মেথড। ঠিক আছে, কারণ কি এই যে বিল্ডিং এবং রিয়েল এস্টেটের যে ডেপ্রিসিয়েশনটা সেটা হচ্ছে ওভার টাইমের উপরে অর্থাৎ সময়ের উপরে কিন্তু এটা ধীরে ধীরে ক্ষয়ে যায়। এই যে মেশিন হেভি ইউজেজ অর্থাৎ মেশিনারির জন্য আমরা এই যে ইউনিটস অফ প্রোডাকশন, আমরা প্রোডাকশনের উপর ভিত্তি করে কিন্তু এটা ই করব, ডেপ্রিসিয়েশন করবো। এটা কিন্তু টাইমের উপর ভিত্তি করে নয়, একটু আগে আমরা এটা বললাম। ভেহিকেলস অর্থাৎ ট্রাক এবং কার্স যেগুলো, এটা ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স, অর্থাৎ প্রথম দিকে কিন্তু এটা ডেপ্রিসিয়েশনটা হয় দ্রুত, এই জন্য এই সকল অ্যাসেটের ক্ষেত্রে আমরা ডাবল ডিক্লাইনিং মেথডটা ব্যবহার করব। এবং কম্পিউটার টেক ইকুইপমেন্ট যেগুলো, সেগুলোর জন্যও কিন্তু আমরা এই ডাবল ডিক্লাইনিং মেথডটা ব্যবহার করব। ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্ট যেগুলো, এটা বুঝতেই পারছি ইউনিটস অফ প্রোডাকশন। অফিস ফার্নিচার অর্থাৎ আমরা অফিসে যে ফার্নিচারগুলো কিনি সেগুলো যখন আমরা ডেপ্রিসিয়েশন করব সেগুলো হচ্ছে স্ট্রেট লাইন মেথড আমরা ব্যবহার করব। এনার্জি অফ ইউটিলিটি অ্যাসেট এগুলোর জন্য আমরা সাম অফ এয়ার ডিজিট মেথডটা ব্যবহার করব। ওকে, তাহলে এই যে বিষয়গুলো আমরা দেখলাম, এই বিষয়গুলো আশা করা যায় আপনি একটু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে পারে আমরা পরবর্তী যখন আমরা যে ম্যাথমেটিক্সগুলো রয়েছে এখানকার আমরা যখন দেখব, আশা করা যায় আপনি খুব সহজেই বুঝতে পারবেন। তবে একটা জিনিস জাস্ট মাথায় রাখতে হবে, এগুলো কোনো কঠিন বিষয় না। আমি আমার কথা বলি, আমি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আমি যেহেতু বুঝেছি, এটা নিশ্চয়ই আপনিও বুঝবেন। ওকে, ভালো থাকবেন সবাই, আজকে পর্যন্ত, খোদা হাফেজ।